এখনো তো আমরা খুব সহজ না আমাদের জন্য আর্জেন্টিনা যাওয়া বা উদ্যোগ নেওয়া। সেই কখন সেই রবীন্দ্রনাথ যে জাহাজে করে যাচ্ছেন, সে আর্জেন্টিনা ভাষা নিয়ে এই কথাটা লিখছেন যে বিপ্লব তো আর আকাশ থেকে পড়া জিনিস না, মানুষের এই আচরণই কিন্তু প্রমাণ করে মানুষ যে ভিতর থেকে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে ভালো ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য, যে যেখানে এরকম ভাবে মানে বর্ডার ভেদ করে বর্ডারলেস যে বিউটি মানুষের সেটা চলে আসে। উনি বারবার বলছেন, যতবার আমি সেই হলদে পরীদের দেখছি তখন আমার দেশের সেই ভাগ্যবঞ্চিত পরীদের কথা মনে হচ্ছে, দেব শিশুদের কথা মনে হচ্ছে, যারা স্কুলে যেতে পারছে না, যারা খেতে পারছে না, যারা মারা যাচ্ছে অভাবে বিনা চিকিৎসায়। ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে এটা যদি আপনি একটা দুর্বল বইও হয় সেটাও আমি পড়ে দেখতে চাই, যে সেখানে হলেও কিন্তু আমি একটা গল্প পাবো, সেখানেও আমি কিছু তথ্য পাবো, একটা এমন অজানা জনপদের দেখা পাবো যেখানে হয়তো আমি যাই নেই, আপনি যান নাই বা কখনো যাবও না। আজকে ভ্রমণ সাহিত্যের রকম ফের নিয়ে একটু কথা বলতে চাই। হয়তো বিষয়টি এত সিরিয়াস না, কিন্তু এলেবেলে ভাবেই কিছু কথা বলতে চাই, কারণ আমাদের জীবনে আমরা দেখছি যে আমরা কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের ভ্রমণের হার বেড়েছে, এবং এটা খুব মানে ইতিবাচক একটা দিক যে আমরা কিন্তু দেশে মানে সবাই ভ্রমণ যে বিদেশেই হতে হবে তা না। এখন তো বাংলাদেশের মানুষ অ্যান্টার্কটিকাও যাচ্ছে, মানে গিয়েছেন অনেকে, ভ্রমণ নিয়ে বই লিখেছেন, তারপর ধরেন নানান জায়গায় গিয়েছেন। কিন্তু দেশের মধ্যেও ভ্রমণ বেড়েছে, যে আমরা যখন নানান জায়গায় যাই দেখি যে কোনো জায়গায় মনে হয় অনাবিষ্কৃত নেই। তো ভ্রমণের সাথেই যেটা গুরুত্বপূর্ণভাবে আসে মানে ভ্রমণ সাহিত্য। তো আমার মনে আছে যে কিছুদিন আগে চলে গেলেন আমাদের প্রিয় সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তো উনি একটি মজার লেখা লিখেছিলেন বহু আগে, এটা হয়তো তার কোনো বইয়ে নেই। সেই লেখায় বাংলাদেশ মানে বাংলা ভ্রমণ সাহিত্যের দুর্বিপাক নিয়ে এরকম একটা লেখা ছিল মজাদার। সেখানে উনি একজন আমলা লেখক বা লেখক না, আসলে হৃদয়গতভাবে লেখক না, তিনি তার পদবি হয়তো আছে বা এরকম। তো সে আমেরিকাতে ভ্রমণ করতে গেছে, অনেক জায়গায় ঘুরেছে স্টেটসের। ফিরে এসে উনি ভ্রমণ কাহিনী লিখেছেন। ভ্রমণের মানে কাহিনীর বৈশিষ্ট্য শুরুতেই উনি বলছেন যেটা, এত বিঘা জমি, বাড়ির সামনে এত, পিছনে এতটুকু, পুরো জায়গাটি হচ্ছে আমার ছেলের নিজের মালিকানার। তো উনি বুঝাইতে যাচ্ছেন যে তিনি একজন বঙ্গ সন্তান, তার ছেলে আমেরিকায় গিয়েছেন এবং বাড়ি কিনেছেন, তার সামর্থ্য এতটুকুই যে সামনে পিছনে এতটা জায়গা হচ্ছে তার ছেলের। তো উনি বলছেন যে তার ছেলের বাড়ির জায়গা কতটুকু এটা জানার জন্য কি কোনো পাঠক তার ভ্রমণ কাহিনী পড়বে? কিন্তু সেটাও কিন্তু বই হয়ে গিয়েছিল বহু আগে, সেটা আমি পড়েছিলাম। তো এইরকম ব্যাপার যেমন ঘটে, ঠিক তেমনি সেদিন আবার পড়ছিলাম সৈয়দ মোস্তফা আলীর দেশে বিদেশে। তো আমি আমার স্মৃতি ঝালাই করে নিতে চাইলাম যে আসলে সে আব্দুর রহমানের যে গল্প পানশির, আমরা সেই আফগানিস্তানের সেই বরফের রাজ্য পানশিরের, এবং আব্দুর রহমান আমাদের প্রায় মানে অতিথি মানে বন্ধু হয়ে গিয়েছে মানে এই মোস্তফা আলীর দেশে বিদেশের সূত্রে। তো সেটা আমি দেখছিলাম যে এই কি এক মুনশিয়ানা, যে এই যে ভ্রমণ কাহিনী যদি আমরা একটা মাস্টারপিস বলি, যে দেশে বিদেশের দেখেন যারা পড়েছেন অধিকাংশই মানুষ হয়তো পড়েছেন। তা আমি আবার ফিরে পড়ছিলাম যে শেষে যখন মোস্তফা আলী আসেন, যে সে বদলে যাওয়া আফগানিস্তান থেকে চলে আসতে হচ্ছে, তার চাকরি চলে গিয়েছে, দেশে আফগানিস্তান বদলে গিয়েছে। তো সেখানে সে আব্দুর রহমান চলে আসতে চাচ্ছেন তার সাথে ভারতবর্ষে যেখানেই হোক, এবং তাকে বোঝানোও যাচ্ছে না এই সরল মানুষটিকে যে বিমানে তার টিকিট কি করে হবে, তাকে কি করে আনবে। সে মনে করছে কোনোভাবে গেলেই ম্যানেজ হয়ে যাবে। তো শেষ পর্যন্ত তার হলো না। বিমানে যখন উঠে গেছেন তখন দেখছেন যে বরফের রাজ্যের মধ্য থেকে দেখছেন যে আব্দুর রহমান হাত নাড়ছেন, এবং ওই তখন আফগানিস্তানে যখন আর্থিক দুর্বিপাক হয়, সাবানের অভাবে অনেক দিন পাগড়িটা ধুতে পারে নাই। তো আব্দুর রহমানের মাথার সেই পাগড়ি অনেক ময়লা নোংরা হয়ে আছে। তো কিন্তু মোস্তফা আলী বলছেন যে সেই পাগড়ি তার কাছে মনে হচ্ছে এই যে সাদা বরফ, সেই বরফের চেয়েও সাদা তার হৃদয়, সেটা কিন্তু সেই পাগড়িকে ভেদ করে তার চোখে ভেসে আসছে, এবং সেই ভেসে আসাটা অনন্তকাল ধরে চলবে। তো সেই কবে মোস্তফা আলীও চলে গেছেন, সে আব্দুর রহমানও চলে তো গেছেনই নিশ্চয়ই, তো কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু রয়ে গেছে। তো আপনি দেখেন যে ওইখানে মোস্তফা আলী গিয়ে কিন্তু সেই কথা বলেননি যে সেখানে উনি কি পোলাও কোরমা খেয়েছেন নাকি, যে খাবারের বর্ণনা অবশ্যই আছে, কিন্তু এই যে ব্যাপারটা যে আমি ওখানে গিয়ে কেউ তো দেখে নাই আফগানিস্তানে গিয়ে উনি কীভাবে, উনি তো সেই দুর্যোগ দুর্বিপাক সব কিছুর মধ্য দিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মানুষকে আবিষ্কার করা, যে আব্দুর রহমান বলে একজন চরিত্র, তাকে হয়তো আমরা জানতামই না, কিন্তু দেশে বিদেশের সূত্রে কিন্তু আমাদের সবার হৃদয়ে একজন আব্দুর রহমান আসন গেড়ে আছেন। এখনও যখন আমরা ভিনদেশি মানুষের কথা, বন্ধুর কথা বলি, আব্দুর রহমানের সেই হাত নাড়া, সেই মাথায় ময়লা পাগড়ি, কিন্তু হৃদয় বরফের চেয়েও সাদা, এমন একজন আব্দুর রহমান কিন্তু আমাদের মনে সবসময় ঠাঁই গেড়ে থাকে। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এটাই হচ্ছে ভালো ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য,
যে যেখানে এরকমভাবে মানে বর্ডার ভেদ করে বর্ডারলেস যে বিউটি মানুষের সেটা চলে আসে। এরকম যদি আমরা দেখি যে আমাদের যারা আগে রবীন্দ্রনাথের যদি চিন্তা করেন আপনি, রবীন্দ্রনাথ, আমি এটা অবাক হই যে যেই মানুষটা ধরেন এখনো তো আমরা খুব সহজ না আমাদের জন্য আর্জেন্টিনা যাওয়া বা উদ্যোগ নেওয়া, বা সেই কখন সেই রবীন্দ্রনাথ আপনি চিন্তা করেন আপনারা যে জাহাজে করে যাচ্ছেন সে আর্জেন্টিনা, কতদিন যাবেন, লেখার কালি কলম লাগছে, আরও কি আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, ওখানে গিয়ে কোথায় উঠবেন, আগে চিঠি লিখতে হচ্ছে, কে তাকে রিসিভ করবে, এবং এগুলো তো হয়েছে, ভিক্টোরিয়া কম্বো মিস হয়ে গেছে হয়তো, কিন্তু ভ্রমণ কিন্তু থেমে থাকেনি। এবং দেখেন সেখান থেকে সেই ইরানে পারস্যর পত্র যদি আমরা পড়ি, জাপানে, বিচিত্র সব জায়গায়, তো এবং যেখানেই গেছেন এক একজন মানুষ, মানে রাশিয়ার চিঠি যদি আমরা দেখি যে তীর্থ ভ্রমণ অসমাপ্ত থাকতো, যে সেখানে এক ধরনের মানুষকে দেখছেন, ইরানে এসে পারস্যে আবার আরেক ধরনের মানুষ, প্রাচ্যের হৃদয়কে দেখছেন। তো এই যে বিচিত্র মানুষকে আবিষ্কার করা, এবং আমি বলছি এই কথাটি যে সেই রবীন্দ্রনাথ আপনি দেখেন যে শুধু ভ্রমণ মানে তো এমন না যে আমাকে হিল্লি দিল্লি মানে দেশ বিদেশেই শুধু ঘুরতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার। সেই রবীন্দ্রনাথ আবার আমি যখন প্রতিশোরে যাই, মানে নওগাঁর প্রতিশোর, এখনও ধরেন আজকে থেকে 10 বছর আগে গেলাম, সেখানে এখনও মানে একটা দুর্গম পরিবেশ, ব্যাং ব্যাঙের ডাক শুনছি আমরা, অনেকে বলছে আশপাশ দিয়ে সাপ চলাচল করছে। সেই রকম একটা জায়গায় প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ সেই প্রতিশোরে নিয়ম করে যাচ্ছেন, শুধু নিজে যাচ্ছেন না, তার পুত্রবধূ তাদের নিয়ে যাচ্ছেন, পুত্রের নামে ইনস্টিটিউশন করেছেন। এবং ধরেন কুষ্টিয়া থেকে মানে ইয়াতে যাবেন, ট্যাগর লজ প্রতিষ্ঠা, যে ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সেটার জন্য আবার একটা জায়গা সুন্দর মতো করা। তো আমার কাছে এইটাই মনে হয়েছে যে যে ভালো ভ্রামণিক সে কিন্তু সব জায়গারই ভ্রামণিক। সে যেমন নিজের ঘরের পাশের চারপাশটা ভালো করে দেখে, বিদেশ ভ্রমণও তার নিশ্চয়ই তার ভাগ্যে ঘটে, এবং সব কিছু নিয়ে একটা আগ্রহ থাকে। এবং যখন এইরকম মানুষরা ভ্রমণ কাহিনী লেখে, তখন কিন্তু এই রকম বিচিত্র সব মানুষের গল্প আমরা জানতে পারি, যেটা ধরেন রবীন্দ্রনাথের ভ্রমণকালীগুলোতে আছে। আমি আর একটুকু ফিরতে চাই জসীমউদ্দিনের কাছে। মানে জসীমউদ্দিনের দুটা ভ্রমণ কাহিনী আমার খুবই প্রিয়। এক হচ্ছে হলদেপরির দেশে, যুগোস্লাভিয়া ভ্রমণের কাহিনী। আরেকটা হচ্ছে যে দেশে মানুষ বড়, রাশিয়া, সোভিয়েত রাশিয়ার উপর। এবং এটা খুব ইন্টারেস্টিং যে আপনার 1917 সালে সোভিয়েতে যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, যেখানে মূল কথা কি ছিল, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যে কথাটি বলি, মানুষ শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ। তো সেই মানুষের গল্প যেখানে দেখা যায় যে রাজা রাজরাদের যুগ শেষ, যার সাম্রাজ্যের পতন ঘটছে, মানুষের মূল্য, শ্রমিক শ্রেণীর উত্থান, এবং এটাই কিন্তু বড় কথা ছিল। যেই জন্য আপনি চিন্তা করেন যে সোভিয়েত নিয়ে তো অনেক ভ্রমণ কাহিনী হয়েছে, কিন্তু জসীমউদ্দিনের এই শিরোনামটি আমার কাছে খুব আকর্ষণীয়, যে দেশে মানুষ বড়, মানে রাজা রাজরা না, আপনার হচ্ছে ভবন না, কোনো কিছু না, মানুষ যেখানে বড়। তো এই বইয়ের নামই কিন্তু মানে ইঙ্গিত দেয় যে এই বইয়ে কি আছে, মানুষেরই গল্প আছে, এবং বৃহৎ মানুষের গল্প। আরেকটা হচ্ছে আমার খুব লেগেছে যে সেই হলদেপরির দেশে উনি বলছেন যুগোস্লাভিয়াতেও, সেই সাম্যবাদী যুগোস্লাভিয়াতে গিয়ে দেখেছেন, তার কান্না পেয়েছে জসীমউদ্দিনের, যে হায়, এই যে বাড়ি তো নয় আসমানে, যে কবিতায় আমরা পড়ি ভেন্না পাতার বাসা, তো এই যে খাবারের অভাবে, তারপরে অসুখে মারা যাচ্ছে শিশুরা, তারপরে শিশুশ্রমে বাধ্য হচ্ছে, খেতে মাঠে কাজ করতে, যে সময় স্কুলে যাওয়ার কথা, সেই একটা অবহেলিত, মানে শ্রমজীবী মানুষের জন্য অবহেলিত যে জনপদ বা শোষিত জনপদ, গরিব জনপদ থেকে যাওয়া একজন কবি যুগোস্লাভিয়াতে গিয়ে দেখছেন শিশুরা সব হলদেপরির মতো, এবং শিশুরা সব স্কুলে যাচ্ছে, শিশুদের মুখে হাসি, স্বাস্থ্যবান, এবং সেখানে কোনো বৈষম্য নেই। সেই জায়গা থেকে তিনি বইটার নাম রেখেছেন হলদেপরির দেশে। এবং উনি বারবার বলছেন, যতবার আমি সেই হলদেপরিদের দেখছি, তখন আমার দেশের সেই ভাগ্যবঞ্চিত পরিদের কথা মনে হচ্ছে, দেব শিশুদের কথা মনে হচ্ছে, যারা স্কুলে যেতে পারছে না, যারা খেতে পারছে না, যারা ফি বছর মারা যাচ্ছে অভাবে, বিনা চিকিৎসায়। তো ভ্রমণ সাহিত্যের এই জিনিসটা আমার কাছে অসাধারণ, যে জসীমউদ্দিনের এই ভ্রমণ কাহিনীগুলো থেকে তার দর্শনটাও আমরা জানতে পারি। আরেকটা হচ্ছে, যেহেতু এই রাশিয়ার কথায় আসলে, একটু চীনের কথায় আসি। মাওলানা ভাসানী, আমরা কিন্তু জানি যে মাওলানা ভাসানীর একটা চীনের ভ্রমণ কাহিনী আছে, এবং আপনারা দেখবেন যে সেইখানে আমার যতটুকু মনে আছে, সেখানে এই গল্পটা পড়েছিলাম, মানে তার ঘটনাটা, যে বিপ্লব মানুষকে বা সমাজতান্ত্রিক বিপ্লব যে কীভাবে পরিবর্তন করলো, যে উনি একটা পশমি টুপি কিনতে গেছেন একটা বাজারে, তো বলছে যে ভালো টুপি কোথায় পাওয়া যাবে, তো পশমি টুপি মানে ওইখানকার স্থানীয় টুপি,
তো একজন বলছে এখানে ভালো, তবে যদি এর চেয়ে ভালো চান ওই দোকানে যান। এরকম করতে করতে অনেকগুলো দোকান পার হয়ে গেছেন। পরে সবাই বলে এর চেয়ে ভালো, তো উনি কিনেছেন একটা টুপি। শেষে বলছেন যে আমি তাজ্জব হয়ে গেলাম, আমাদের দেশে হলে বলতো স্যার নেন, এইটাই সবচেয়ে ভালো টুপি। কিন্তু উনি দেখছেন যে বিপ্লব বা মানুষকে এমনভাবে পরিবর্তন করেছে ওখানে, যে ভাবছেন যে একজন ভ্রমণকারী বিদেশি মানুষ এসছেন, তিনি তিনি যেন আমার দেশের বেস্ট জিনিসটা, সবচেয়ে ভালো জিনিসটা পান, এটা দেয়া হচ্ছে আমার কর্তব্য। তো ভাষা নিয়ে এই কথাটা লিখছেন যে মানুষ, বিপ্লব তো আর আকাশ থেকে পড়া জিনিস না, মানুষের এই আচরণই কিন্তু প্রমাণ করে যে মানুষ যে ভিতর থেকে পরিবর্তিত হয়। তো এই গল্পগুলো নানানভাবে এভাবে জানা যায়। আমার মনে আছে হঠাৎ করে, এবং শুধু যে পরিচিত ভ্রমণ কাহিনী ভালো লাগে তা না, বেঙ্গল বইয়ে একদিন বসে আছি, হঠাৎ দেখি একটা বইয়ের অনেকগুলো কপি। সেটা হচ্ছে তেলের দেশে ৫ বছর, এরকম একটা বই। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো রম্য রচনার বই, তেল দেয়া, এরকম আমরা যেরকম মজা করে বলি আর কি। তা আমি খুব আগ্রহ পাচ্ছিলাম না বইটা উল্টে দেখার। লেখকের নাম ভুলে গেছি। তারপর হঠাৎ একদিন খুলে দেখি কি, আরে এটা আসলে লিবিয়া ভ্রমণের কাহিনী। আমাদের দেশে কিন্তু প্রচুর মানুষ লিবিয়ায় একসময় ছিল, এখন হয়তো এখন খুব কম। একসময় সরকারি ডাক্তার হিসেবে বা অনেক হিসেবে ইঞ্জিনিয়ার অনেকেই লিবিয়ায় ছিলেন। তো ওই বইটি উল্টে দেখি এটি লিবিয়া ভ্রমণের কাহিনী, এবং ছোটোখাটো না, বেশ পুষ্টকায় বই, এবং লেখক হচ্ছে নিজ উদ্যোগে নীলক্ষেতের কোনো একটা অখ্যাত প্রকাশনী থেকে বইটা বেরিয়েছে। তো আমি বইটা নিলাম, ফারুকি ভাই ছিলেন বেঙ্গল বইয়ের, ওনাকে বললাম, উনি বললো অনেকগুলো কপি লেখক দিয়ে গেছেন, আপনি এটা চাইলে নিতে পারেন পড়ার জন্য। পড়তে গিয়ে আমি দেখি যে অবাক কাণ্ড, এত মুনশিয়ানা লেখার, এবং লিবিয়া ভ্রমণের কাহিনী, লিবিয়ায় গিয়ে কীরকম ভাষার সমস্যায় পড়ছেন, এবং ধীরে ধীরে কীভাবে এই ত্রিপোলি, বেনগাজি, নানান জায়গার অসাধারণ বর্ণনা। তো ওই বইটি পড়ে আমি অনেককে সাজেস্ট করেছি, এবং অনেকে যারাই পড়েছে বলে যে তো পাকা হাতের ভ্রমণ কাহিনী। তো আমাদের দৃষ্টিরও বাইরে থেকে যায় এমন অনেক ভ্রমণ কাহিনী আছে, যেখানে অন্য এক জগতের, অন্য এক সত্যের উন্মোচন থাকে। এই গল্পগুলো যখন আমরা পড়ি, এখন আমরা লালনের তিরোধান দিবস পালন করলাম কিছুদিন আগে, আমার মনে হচ্ছে যে রোকাইয়া আনোয়ার, আমাদের একজন রাজনীতিবিদ, লেখিকা ছিল বহু আগে, পাকিস্তান আমলে। একদিন আমি লাইব্রেরিতে, কুমিল্লার লাইব্রেরিতে বই দেখছি, হঠাৎ দেখে একটি বইয়ের নাম লেনিনের দেশে লালনের মেয়ে। তো আমার ওই বয়স অতটা বুঝি নাই ফার্স্টে, আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে গিয়েছেন একটা মানুষ সোভিয়েত রাশিয়ায়, তো কি সুন্দর মিলিয়েছেন লেনিন এবং লালন, লেনিনের দেশে লালনের মেয়ে। এবং খুব চমৎকার কম্পারিজন, এবং এই বৈশিষ্ট্য ছিল যে এখান থেকে, এমন একটা দেশ থেকে তিনি গিয়েছেন যেখানে একটা ভাববাদী ঐতিহ্য আছে, তিনি গেছেন একটি বস্তুবাদী জনপদে, যেখানে মানুষ যুক্তি, আধুনিকতা সবকিছু দিয়ে একটা পরিবর্তন আছে। আবার এটাও তো চিরসত্য যে লালনের যে মর্মবাণী, মানুষেরকে সমান চোখে দেখা, উদারভাবে দেখা, অসাম্প্রদায়িকভাবে দেখা, সেই শিক্ষাটা তো কোনো না কোনোভাবে সেই লেনিনের দেশও দিচ্ছে। তো এই তুলনাগুলো যখন আমরা করি, তুলনামূলক পাঠে ভ্রমণের আরেকটা সত্য ফিরে আসে। আরেকটা বই নিয়ে যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে রাজিয়া মজিদ। এই গল্পটা বলতেই হয় আমাকে। রাজিয়া মজিদের লেখা টুকটাক পড়েছিলাম। হঠাৎ একদিন আমাদের কাছে একটা বাংলা একাডেমির কাজে ছিলাম আমরা, তো হঠাৎ করে একটা খবর আসে যে রাজিয়া মজিদ তার সংগ্রহ আমাদের উপহার দিতে চান। তো আমরা গেলাম অফিসিয়াল কাজেই আসলে। তো যখন তার বই সব ডকুমেন্টেড হচ্ছে, হঠাৎ আমি, ভ্রমণ কাহিনী আমার সবসময়ের আগ্রহের বিষয়, দেখি একটি বই, করাচির চিঠি। তো তার আরও অনেক বই আছে, হাজী শরীয়তুল্লাহর উপর, শতাব্দীর শিখা, আরও অনেক ধরনের বই। তো অনেক দিন সেই বইটি পড়েছিল, এক রাতে ঘুম আসছিল না, বইটা পড়তে বসলাম, করাচির চিঠি। অদ্ভুত সুন্দর বই, পড়ে তো আমি মুগ্ধ, এবং এই বইটির কথা তেমন শুনিনি, কিন্তু পড়তে গিয়ে আমি মুগ্ধ যে তিনি একটি বাংলা স্কুলের শিক্ষিকা হিসেবে পাকিস্তান আমলেই এখান থেকে করাচিতে গিয়েছেন, এবং সেখানে গিয়ে কি সমস্যায়, খাদ্যের সমস্যা, ভাষার সমস্যা, সেই সমস্যা কিভাবে ওভারকাম করলেন। ওখানকার যারা বাঙালি জনগোষ্ঠী আছে, সমুদ্রের ধারে মাছ ধরার পেশা, নানান ধরনের কাজে তারা কি করে করছেন। ছোট্ট বই, কিন্তু তার অবজারভেশন পাওয়ার, ভাষা, সব কিছু আমাকে তো মুগ্ধ করলো। এবং সে করাচির চিঠি পড়ে আমার একটা উপলব্ধি হলো যে এই যে আমরা
খ্যাতিমান মানে চোখে খুঁজি যে এই লেখকের এই বই, কিন্তু আমাদের চোখের আড়ালে থেকে যায় এমন অনেক বই যেটা আসলে যেটার মধ্যে ভ্রমণ কাহিনী হচ্ছে সবচেয়ে মানে এই অর্থে মূল্যবান আমি মনে করি, যে সেখানে যদি লেখাটা খুব বাজেও হয়, মানে পরিবেশ লেখার ভঙ্গি যদি খুব পরিবেশন সাহিত্যমান খুব বাজেও হয়, কিছু না কিছু তথ্য তো আমি জানবো যে হয়তো এমন একটা দেশে ওই খুব দুর্বল বইয়ের লেখক গিয়েছেন যেইখানে হয়তো আমরা কেউ যাই নাই, কিন্তু সেই জনপথের কোনো কিছু আমরা বাংলায় জানতে পারলাম তার কাছ থেকে। এটা তো কম পাওয়া না। আমার যুক্তি কিন্তু সেইটা যে অনেকে অনেক পিওর মান খোঁজেন যে হ্যাঁ এই মানে, কিন্তু ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে এটা যদি আপনি একটা দুর্বল বইও হয় সেটাও আমি পড়ে দেখতে চাই, যে সেখানে হলেও কিন্তু আমি একটা গল্প পাবো, সেখানেও আমি কিছু তথ্য পাবো, একটা এমন অজানা জনপদের দেখা পাবো যেখানে হয়তো আমি যাই নাই, আপনি যান নাই বা কখনো যাবও না। তো এই জিনিসটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের সবার এইরকম ভ্রমণ গল্প কিন্তু সবারই থাকে, এবং আমি নট নেসেসারি যে একজনকে খুব নামকরা লেখকই হতে হবে বা লেখার হাত থাকতে হবে। যারাই নানান ভ্রমণে যান, আমি যখন আমার মনে আছে উজবেকিস্তানে গেলাম, উজবেকিস্তান থেকে দিল্লি হয়ে ফিরতে হয়, সরাসরি আমাদের এখানে ফ্লাইট নেই। তো আমাকে একজন জিজ্ঞাসা করছেন, কলকাতার সাংবাদিক, যে তোমার কি পছন্দ, ওইখানে সবচেয়ে কি ভাল লাগলো। আমি তাৎক্ষণিকভাবে ৭-৮ দিনে আমরা ছিলাম তাশখন্দ, সমরখন্দ, বোখারা, খিভা, এই ৪টা শহরে, সবই ঐতিহাসিক শহর। যেখানে যাচ্ছি একটা সকালে সমরখন্দ বা বোখারা থেকে হোটেলে থেকে নেমে সামনে পার্কে হাঁটছি, দেখি যে এটা ইউনেস্কো হেরিটেজ পার্ক। আর এক জায়গায় যাচ্ছি দেখি এটা মোল্লা নাসিরুদ্দিনের ল্যান্ডস্কেপ। মানে যেখানে আরেকটা জায়গায় যাচ্ছি এখানে দেখি তৈমুর লংয়ের সেই সমাধি। মানে প্রতিটা জায়গায় হচ্ছে ইতিহাস ছড়ানো ছিটানো। আরেকটা জায়গায় যাচ্ছি কালান মিনার বিখ্যাত, যেখান থেকে উপর থেকে অপরাধীদের ফেলে দেয়া হতো এরকম। তো এই সব বিচিত্র জায়গা, ইমাম বুখারীর স্থান, নানান কিছু। তো ওই আমাকে যখন জিজ্ঞাসা করলো আমি তাৎক্ষণিকভাবে দ্বন্দ্বে পড়ে গেলাম যে আমি কি বলবো, এত কিছু দেখেছি। হঠাৎ মনে হলো সেই কথাটি যে তাশখন্দের রোপওয়ে, সেই রোপওয়েতে প্রচণ্ড মানে বরফ আচ্ছাদিত সেই অঞ্চল, আমরা যাচ্ছি রোপওয়েতে, হাত পা জমে যাচ্ছে। তো আমাদের সাথে যে গাইড আবদুল্লাহ, সে প্রচুর ইউরোপীয় ট্যুরিস্টকে গাইড করে, এবং আমাদের মানে ভারত উপমহাদেশীয় এই অঞ্চলের মানুষকে নিয়ে খুব সে হ্যাপি না, কারণ আমরা সেই পরিমাণ টিপস দিতে পারবো না বা অন্য কিছু দিতে পারবো না। তো এবং কিন্তু সে জানে শুনে অনেক কিছুই। তো ও সোভিয়েত নিয়ে খুবই ক্ষিপ্ত, সোভিয়েতের আন্ডারে যে জনপদগুলো ছিল এই সেই। তো আমাদের সাথে অনেক সফরকারী হচ্ছে রোপওয়েতে উঠতে ভয় পাচ্ছিল। হঠাৎ করে আবদুল্লাহ বলল, উঠো উঠো রোপওয়েতে উঠো, ভয় পাবা না, এটা সোভিয়েতের আমলে তৈরি, এবং ওই সময়ের জিনিসপত্রে কোনো ভেজাল ছিল না। তো এই সাংবাদিক শুনে খুব মজা পেলেন। আমার কাছে ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। সে অবচেতনে কিন্তু বলছে যে সেখানে এই রোপওয়ে নিঃসংকোচে মানুষ যেতে পারে, কারণ ওটা ছিঁড়ে পড়ার আশঙ্কা নাই, কারণ সেটা ওই সময়ে তৈরি করা হয়েছে, এবং ধারণা করা হয় যে ওই জিনিসগুলোতে কোনো ভেজাল নাই। তো এই জিনিসগুলো যেমন খুবই আগ্রহের বিষয়, আবার আগ্রহের বিষয় হচ্ছে যারা লেখক, শিল্পী, সাহিত্যিক, তারা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, তাদের বিশ্বখ্যাত যে লেখকরা, তাদের যেমন ভ্রমণ কাহিনী। আমি কিছুদিন আগে জেমি জেমসের একটা বই পড়ছিলাম, বাংলায় ফারুক মইনুদ্দিন অনুবাদ করেছেন, রেবোর সমুদ্রাভিযান। আমি যখন এখন কথা বলছি ঠিক আজকের দিনটাতে রেবোর জন্মদিন। তো সেই হঠাৎ মনে পড়লো রেবোর কথা, যে রেবো হচ্ছে আমরা জানি যে আফ্রিকা, জাঞ্জিবার, হারার এই অঞ্চলগুলোতে, কিন্তু তিনি দেখিয়েছেন জেমি জেমস যে নানান নোট, ডায়েরি, ইতিহাস ঘেঁটে যে তিনি জাভা, মানে বালি, জাভা এই অঞ্চল পর্যন্ত, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সাইডটাতেও কোনো না কোনোভাবে এসেছিলেন, এবং ওয়েল ডকুমেন্টেড জিনিসপত্র পেয়েছেন। সেটার ভিত্তিতে একটা উপন্যাসের মতো লিখেছেন, বই লিখেছেন, জাভা দ্বীপের রেবোর সমুদ্রাভিযান। এবং আমার কাছে পড়তে পড়তে আমি শিউরে উঠলাম যে জেমি জেমস, যিনি পাশ্চাত্যের একজন, পশ্চিমের একজন লেখক, তিনি কিন্তু এই বই লিখতে লিখতে রেবো নানান বিষয় নিয়ে আগ্রহী, তিনি কিন্তু বালিতেই থেকে গেছেন। এবং আমার আফসোস লাগলো যে যেই সময়ে ৭-৮ বছর আগে আমি বালিতে গিয়েছি, ঠিক সেই সময়ে উনি একটি ক্যাফে চালান বালিতে, জেমি জেমস। তিনি বালিতেই ছিলেন, কিন্তু বইটি তখন অনুবাদও হয়নি, আমি পড়িনি। কোনোভাবে যদি পড়তাম অবশ্যই জেমি জেমসের একটা ইন্টারভিউ নিতাম। যে এটা ভেবে আমার খুব আফসোস হলো যে ওই সময়টায় আমি যখন গেছি ঠিক তখন এই বইটার লেখক বালিতে ছিলেন। তো এই ধরনের নানান কিছু। আবার আমার মাঝে মাঝে ফিরে ফিরে মনে হয় যে প্রথম আমি কি ভ্রমণ কাহিনী পড়েছিলাম সেটা আমাকে কতটা, আমার মনে আছে যে কুমিল্লা থেকেই প্রকাশিত একটি বই ছিল, কাঞ্চনজঙ্ঘার ছায়ায় বা এরকম কিছু একটা বই। তো খুব লেখক খুব পরিচিত ছিলেন না, স্থানীয় একজন লেখক, তিনি
গেছেন কাঞ্চনজঙ্ঘা, সেই সব জায়গায় গিয়ে যে অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হয়েছে, অনেক পরে যখন ওইসব জায়গায় নিজে গিয়েছি তখন এর মধ্যে অনেক পড়া হয়েছে, অনেক বই কাঞ্চনজঙ্ঘা নিয়ে, সত্যজিৎ রায়, অঞ্জন দত্ত, সবার নানান লেখায়, সিনেমায় নানান কিছু দেখেছি। কিন্তু ওই যে প্রথম পড়ায় যে আগ্রহ জাগা, সেটা কিন্তু থেকেই যায়। এবং সেই অক্ষর যদি খুব লেখা যদি খুব দুর্বল হয়, কিন্তু আমার মানে আমার কেন যে কোনো মানুষের মনে প্রভাব সৃষ্টি করে, বিশেষ করে ভ্রমণের সময়। যে ওই যে তার প্রথম পড়ার এই অঞ্চল নিয়ে যে বর্ণনা, সেটা কিন্তু তার সাথে সাথে চলে। তো এখন যখন ফেসবুকে, ব্লগে, নানান জায়গায় ভালো লাগে যে যারাই যেখানে যান, এখন তো আর এসে ভ্রমণ কাহিনী লেখা লাগে না, তাৎক্ষণিকভাবে বসেই কিন্তু যেখানে আমি যাচ্ছি সেখানকার নোট, নানান কিছু দেখে ভ্রমণ কাহিনী লেখা যায়। এবং প্রতিটা মানুষের দেখার চোখ যেমন নতুন, প্রতিটা ভ্রমণ যেমন নতুন, ভ্রমণকারীর অন্তর যেমন নতুন, ভ্রমণের হাতও তেমন নতুন, অক্ষরও তেমন নতুন। তো আমি মনে করি যে নির্বিশেষে সবারই আসলে ভ্রমণ কাহিনী লেখা উচিত। এবং আমার মনে হয় যে অনেক নাম করা লেখকের চেয়ে হয়তো এমন অনেক আমি ভ্রমণ কাহিনী পড়েছি যে ওই ভ্রমণের বইটিই হয়তো মানে একটা বই লিখেছেন, সেইটা বইটাই হয়তো একটা মাস্টারপিস হয়ে গেছে। তো আমি মনে করি যে সবারই, আমরা যারা টুকটাক নানান জায়গায় ভ্রমণ করি এবং দেশের ভিতরেও আমরা যে ভ্রমণের জায়গাগুলো নানান যায়, একটা অখ্যাত জনপদ, আমি সেদিনই হচ্ছে মানিকগঞ্জের সিংগাইরের সাওরাইল বলে একটা জায়গায় গেলাম, গিয়ে দেখলাম যে কি আশ্চর্য, মানে এই জনপদদের ভাষা যেমন আমাদের এখানে এক এক জায়গা থেকে আর কিছু দূর গেলে চেঞ্জ হয়ে যায়, একই বাংলা ভাষা, সেটা কিন্তু ঢাকার কাছাকাছি অঞ্চলে গিয়েও আপনি টের পাবেন। তো এই বিষয়টা কিন্তু যখন একজনের লেখায় আসবে তখন আরেকটা নতুন মাত্রা পায়। তো এই জন্যই আমার কাছে মনে হয় কি, যারাই আমি পড়তে চাই বা আমার ব্যক্তিগত আগ্রহ যে প্রত্যেকটা মানুষই, আমরা যারা ভ্রমণে ভালোবাসি, ভ্রমণ করি, তারা আমাদের ভ্রমণের গল্পগুলো তাৎক্ষণিক হোক পরে হোক যদি লিখি, সেই গল্পে আমরা এমন অনেক কিছু পেতে পারি যেটা হয়তো অনেক রিসার্চ ওয়ার্ক করে সেই অঞ্চলের গবেষণা করেও যে বই লেখা হয় সেই জায়গায় হয়তো নাই, যেটা একজন ভ্রমণকারীর দৃষ্টিতে ধরা পড়ে। আমি নিজেও তো ভ্রমণ কাহিনী লিখতে পারি না, বা লেখা আমার ওই ভ্রমণ কাহিনী লেখা আমার অত হাতে নেই, কিন্তু আমি এমন ভ্রমণ কাহিনী পড়তে চাই যেই ভ্রমণ কাহিনী পড়ে আমার মনে হবে যে আমি এখনই দৌড় লাগাই সেই জায়গায়। আমার এই মনে আছে যে রুমার গার্ডেনের নারায়ণগঞ্জ এই নামে হাসান ফেরদৌসের একটি লেখা আমি অনেক আগে ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে থাকতে পড়েছিলাম। তো রাতভর মানে বইটা পড়ে, আরও অনেক লেখা ছিল ওই বইয়ে, তো একটা লেখা ছিল রুমার গার্ডেন নারায়ণগঞ্জ। তো পড়ে আমার কাছে দেখলাম আরই আশ্চর্য, যেই রুমার গার্ডেন নিয়ে লিখছে, সেই রুমার গার্ডেন হচ্ছে নারায়ণগঞ্জের ওই পাটকলের মালিক এক সাহেবের দুই মেয়ে, তারা এই শীতলক্ষার তীরের বাংলো বাড়িতে থাকতেন। সেই বাড়ির বর্ণনা এবং এই অঞ্চলের বর্ণনা, পরে সেটা নিয়ে দ্য রেনোয়ার, বিশ্বখ্যাত ফিল্ম মেকার রেনোয়ার সিনেমা হচ্ছে দ্য রিভার, এবং সেই রিভার মানে পটভূমিটা নারায়ণগঞ্জ শীতলক্ষা, কিন্তু শুটিং হয়েছে কলকাতায়, এবং সেই ছবি তো বিশ্বখ্যাত, পুরস্কার পেয়েছে এটা। আমি বইটা পড়ে এতই প্রভাবিত হলাম, সকালবেলা ভোরে রওনা দিয়ে সাভার থেকে নারায়ণগঞ্জ চলে গেলাম। মানে প্রথম বাইতুল মোকাররমের এখানে এসে উৎসব বাসে করে, আমার এখনও মনে আছে ফটোগ্রাফিক মেমোরির মতো, যে একটা ভ্রমণ কাহিনী একজন মানুষকে কতটা প্রভাবিত করতে পারে সেটাই আমি বুঝাতে যাচ্ছি। এবং গিয়ে আমার এক পরিচিত কবি মুজিবুল হক কবি, তাকে ঘুম থেকে উঠালাম যে আমি সেই বাড়িটি দেখতে চাই। তো উনি অবাক হয়ে গেলেন, অনেকক্ষণ পরে বলেন, আরে এই বাড়ি তো অনেক আগে শীতলক্ষার গর্ভে বিলীন হয়ে গেছে। বহু পরে আমি সিনেমাটি দেখলাম, সেদিন আবারও দেখলাম রিভার, এবং আবার হৃদয়ে গেঁথে গেল। এবং কাহিনীটি হচ্ছে যে ওই স্মৃতিকথা লিখেছিলেন সেই রুমার গার্ডেন, তাদের এই বাড়ি, তারা বদলি হয়ে গেছেন, পরে নারায়ণগঞ্জ থেকে চলে গেছেন অন্য জায়গায়, কিন্তু এই স্মৃতিকথার উপর ভিত্তি করেই কিন্তু রেনোয়ার সেই সিনেমা বানিয়েছেন। এবং অনেক পরে তার মানে ফ্যামিলির সদস্যরা এসছেন সেই বাড়ি দেখতে, কিন্তু অনেক আগেই এই বাড়িটি আর এখন নাই, শীতলক্ষার গর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি এই বাংলার কমলা রঙের রোদের নিচে এই নামে মনে হয় ইউপিএল থেকে বইটি অনুবাদও হয়েছে, মানে ওই অংশটুকু, ওই বই দীর্ঘ একটি বই, সেই বইয়ের এই নারায়ণগঞ্জ এবং শীতলক্ষা তীরবর্তী তাদের ওই বাড়ি এবং আশুবর্তী অঞ্চল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বইকে ভিত্তি করে দ্য রিভার যে সিনেমাটি হয়েছে। তো এই কথাটি হচ্ছে মানে আমার কাছে, আমি ভাবলে এখন অবাক হই যে একটি ভ্রমণ কাহিনী পড়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে, বইটি পড়া শেষ হলো আধা ঘন্টার মধ্যে, আমার কাছে মনে হয়েছে যে আমার এখনই এই বাড়িটি দেখতে হবে। তো এমন ভ্রমণ কাহিনী আমি সবসময় পড়তে চাই, যেটি পড়লে আমার সাধ্য যায় এর মধ্যেই আমি ছুট লাগাবো, যে এটা যত দূরেই হোক, যত সাধ্যের বাইরেই হোক, আমি যেন তাড়িত হই যে এখনই আমাকে যেতে হবে সেই জায়গায়, যে জায়গাটির কথা লেখক লিখেছেন।
1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।